দর্শক নিশ্চয়ই আপনারা ডিম কিনে থাকেন এবং ডিমের দাম বিশেষ করে ঈদের পর যে পরিমাণে বাড়ছে এবং খুবই আনপ্রেডিক্টেবল অবস্থায় চলে যাচ্ছে, প্রশ্ন জেগেই থাকতে পারে যে মুরগি কি সব শেষ হয়ে গেল, ডিম কি আর পাচ্ছে না মুরগি, নাকি দেশে মানুষ হঠাৎ ডিম খাওয়া এতই বাড়িয়ে দিল যে সাপ্লাই চেইন ধসে পড়েছে। ঘটনাটা কি একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে এস.এম. নাজের হোসেন আছেন, সহসভাপতি ক্যাব, তার সাথে যুক্ত হতে চাই। এস.এম. নাজের, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। শুভ সকাল আপনাকে। আমাদের দর্শকদের জন্য কি খবর আছে আপনার কাছে, কারণ দর্শকরা জানতে চায় কেন ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। না, ধন্যবাদ। আসলে আমরা তো প্রতিনিয়ত বলছি, সুসংবাদ তো দেওয়ার সুযোগ কম। আমরা এই নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে সুসংবাদ বলতে কোনোটাই নেই। এই যে ধরেন ডিম সহ আরো বেশ কয়েকটি পণ্যের দাম কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে এবং সেটার যুক্তিসঙ্গত কোনো কারণ নাই। তারা যদিও ধরেন হিট স্ট্রোক বা অন্য অন্য অনেকগুলি অজুহাত তারা দাঁড় করিয়ে থাকেন, কিন্তু আমরা দেখছি আসলে এটা আসলে এই বিষয়গুলি বলার জন্য বলা, কিন্তু প্রকৃত অর্থে হলো যে কেন দামটা বাড়তেছে এটার মূল কারণ হলো যে আপনার মনে আছে যে এরকম ৭১ টিভি গত বছর তারা ওনাদের কারণে আমরা জানলাম যে আসলে সাভারে যে ডিম মজুদের যে কাহিনী জানার পরে আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এটা বের করলেন। পরবর্তীতে সরকার এটার জন্য অনুসন্ধান করলেন, অনুসন্ধান করে কিন্তু পাওয়া গেল যারা কারসাজির সাথে যুক্ত তাদেরকে কিন্তু কোনো ধরনের পানিশমেন্টের আওতায় আনা হয় না, তাদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। তো যার কারণে এসএমএস দিয়ে বাজার নিয়ন্ত্রণ অথবা ডিমগুলোই কোল্ড স্টোরেজে জমা রাখার ঘটনা কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে। এখন আমরা যেটা খেয়াল করছি সেটা হলো যে ব্যবসায়ীরা কোনো একটা নির্দিষ্ট মৌসুম বা কোনো একটা সময়কে সামনে রেখে তারা একটা টার্গেট ফিক্স করে কত টাকা মুনাফা করবে। মুনাফাটা অর্জিত না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই যে মূল্যবৃদ্ধির যে প্রতিযোগিতা, এটা কিন্তু থেমেই থাকে না। তো যার কারণে চাহিদা থাকুক আর না থাকুক, এটা তাদের কাছে কোনো মুখ্য বিষয় নয়। আমরা একটা সময় তারা বলতো ডিমান্ড সাপ্লাই এর মধ্যে দামটা নির্ধারিত হয়। এখন কিন্তু ডিমান্ড সাপ্লাই কোনো বক্তব্য নাই। এখন হলো তারা দাম বাড়িয়ে দিবে, ভোক্তারা নিলে নিক, না নিলে না নিক, অথবা আমরা যারা ভোক্তা অনেক সময় আমরাও অসহায় হয়ে এটা কিনতে বাধ্য হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা আছি। তবে আমরা যেটা বলছিলাম আসলে এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত, যারা অসাধু কারবারের সাথে যুক্ত, তাদের আসলে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা যেটা দেখছি প্রকৃত যারা খামারে, তারা কিন্তু মূল্যটি পাচ্ছে না। এখানে মধ্যস্বত্বভোগীরা বারবার কিন্তু এই করে জায়গাগুলো পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় আপনি বলছেন যে গতবার যারা ডিম মজুত করেছিল তাদের কেউই শাস্তির আওতায় আসেনি এবং এখনো তাদেরকে শাস্তির আওতায় আনা যাচ্ছে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কেন যাচ্ছে না আসলে? এটা তো আমি বলতে পারবো না কেন যাচ্ছে না। সেটা হলো যে আসলে যারা আইন প্রয়োগ করবে, যারা শাস্তির আওতায় আনবে, তারা আইনে কি নেই? না, আইনি বিধান আছে, কিন্তু এখন প্রবলেম হলো যে আমাদের এখানে তো আইনের যে স্বাভাবিক গতি, সেই গতি কিন্তু সবসময় স্বাভাবিক নিয়মে চলে না। এই যে আপনি একটু আগে আলাপ করতেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে এরকম বিষয়গুলা, এটা যদি আইন যদি স্বাভাবিকভাবে চলতো তাহলে তো এগুলো আগে ধরা পড়তো। এখন তো ধরুন আমরা যেটা খেয়াল করছি, আইন আছে, আমাদের বিধিবিধান আছে, অনেকগুলো নিয়ম কানুন আছে, সরকারের অনেক উদ্যোগ আছে, কিন্তু কোন একটা জায়গায় গিয়ে যেন এটা থমকে যায়। তো থমকে যাওয়ার কারণে আসলে আইনটা আসলে স্বাভাবিক গতিতে চলে না। স্বাভাবিক গতিতে চললে এই যে যাদেরকে অনিয়মের জন্য প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার ছিল। তাদের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশন মামলা করেছে, মামলার রেজাল্ট পরবর্তীতে এটা কার্যকর হয় নাই। বাণিজ্য মন্ত্রণালয় ব্যবস্থা নেওয়ার কথা ছিল, এটা হয় নাই। অথবা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলছিল, সেটা কিন্তু হয় নাই। তো এগুলো যদি না হয় তাহলে তো ধরেন অপরাধীরা বারবার কিন্তু সেই ধরনের কাজগুলি করে যাবে। আর এখন আমাদের ব্যবসায়ীদের ট্রেন্ডও হয়ে গেছে সবকিছুতে তার অতি মুনাফা। অতি মুনাফা একটা টার্গেট করে আপনি বলছিলেন যে এত টাকা মুনাফা আমাকে করতেই হবে, না হলে আমি সেই ব্যবসা থেকে সরবো না বা সেই জায়গা থেকে সরবো না। নাজের হোসেন, একটা বিষয় যে আমি ডিম কোল্ড স্টোরে রেখে দিলাম, তারপরে ধরেন মার্কেটের সমস্ত ডিম কোল্ড স্টোরে রেখে তারপরে আমি দামটাকে নিয়ন্ত্রণ করলাম এবং আমার ইচ্ছা মতো প্রফিটের জায়গায় যেয়ে ডিমটাকে বিক্রি করলাম। কোনো নিয়ম কি আছে যে আপনি এতদিন পর্যন্ত ডিম কোল্ড স্টোরেজে রাখতে পারবেন, অথবা এত শতাংশ ডিম আপনি রাখতে পারবেন, এরকম কোনো নিয়ম কি রয়েছে?
না, আমাদের যে কৃষি বিপণন বিপণন যে আইন, সেখানে কিন্তু এই মানে এটা কতদিন রাখা যাবে সেটা একটা বিধান আছে। তবে আমরা এই কোল্ড স্টোরেজে রাখার যে বিধানটি, এটা কিন্তু আগে ছিল না। এটা খুব রিসেন্টলি তারা আবিষ্কার করলেন কোল্ড স্টোরেজে রাখা যায়। আগে কোনোদিন আমরা শুনি নাই যে কোল্ড স্টোরেজে ডিম রাখা হচ্ছে। এখন নতুন করে তারা আবিষ্কার করলো কোল্ড স্টোরেজে লক্ষ লক্ষ ডিম মানে রাখতেছেন, এবং রাখার পরে মানে তারা একটা কৃত্রিম সংকট তৈরি করতেছেন, সরবরাহটা বন্ধ করে দিচ্ছেন। এটা আসলে চিনি, সয়াবিন তেল, অন্যান্য যে পণ্যগুলি আছে তার মতো করেই সাপ্লাইটা নিয়ন্ত্রণ করতে পারলে দাম তো অটোমেটিক্যালি একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। সেগুলোর থেকে তারা এগুলো এগুলো করতেছে। তবে আমাদের আইনে, কৃষি বিপণন আইনে কিন্তু বলা আছে এই সমস্ত পণ্য কতদিন রাখা যাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কৃষি বিপণন আইন আছে কিন্তু এটার বাস্তবায়ন নেই। এটা মানে আমাদের জেলা পর্যায়ে কৃষি বিপণন কর্মকর্তা আছে, কিন্তু আমরা তার কোনো কর্মকাণ্ড দেখি না। এখন ওই যে যদি আমার মনে হয় এখন জি। যদি একেবারে সিম্পলি হিসাব হচ্ছে যে যদি স্থানীয় পুলিশ প্রশাসনকে সরকার নির্দেশ দেয় কোনো কোল্ড স্টোরেজের ডিম রাখা যাবে না, হ্যাঁ, তাহলে কি এই সিন্ডিকেট বন্ধ হবে? এইটা আসলে মানে মানে পুলিশ দিয়ে মানে কতটুকু ইয়ে না, হবে কোল্ড সেটা স্টোরেজ কেউ ডিম রাখতে পারবে না। স্টোরেজে মানে ডিম রাখার বিধানটা আগে ছিল না, তারা এখন কিভাবে বের করলো এটা আমি জানি না। তবে একটা জিনিস হলো যে মানে আমাদের ব্যবসায়ীদের কিছু নীতি নৈতিকতার মধ্যে আসতে হবে। কারণ হলো যে সবসময় যে আপনি পাহারা দিয়ে, পুলিশ দিয়ে অথবা ভোক্তা না না, সংরক্ষণ আমি নীতি অধিদপ্তর, নৈতিকতা ভুলে গেলাম। বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী বিসিএস দিয়ে পাশ করে এসে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা নীতি নৈতিকতা ভুলে যায়। আর একজন ব্যবসায়ী যিনি কিনা ম্যাট্রিকও পাশ করেননি, যার মূল লক্ষ্য মুনাফা অর্জন, তার কাছ থেকে আমি নীতি নৈতিকতা আশা করতে পারছি না আপাতত। তাহলে আমাকে যদি আইনের আশ্রয় নিতে হয়, তা সেখানে মূল সমাধান কি হতে পারে? আমি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছি হ্যাঁ, যে না নীতি নৈতিকতা সেটি বাদ দেন, মানসিক অবস্থান। কিন্তু যদি এরকম হয় যে কোল্ড স্টোরেজে কোনো ডিম রাখা যাবে না, সরকার যদি এই ঘোষণা দেয়, তাহলে কি যারা ডিম জমিয়েছিল তারা কি রাস্তায় ফেলে দিবে ডিম, নাকি বাজারে কম দামে বিক্রি করবে? না, আমরা এখন যেটা বলছি আসলে রাস্তায় ফেলে দেওয়ার বিষয় নয়। সেটা হলো যে আপনি এই যে সরবরাহটা নিয়ন্ত্রণ যেটা করতেছেন, সেটা যদি না করলেই কিন্তু সমাধান অনেকাংশে হয়ে যাবে। তো সেটার জন্য যেটা করা যেতে পারে, কোল্ড স্টোরেজ যদি রেখেও থাকে, এটা নির্দিষ্ট টাইমের মধ্যে যেন এটা আবার ছেড়ে দেওয়া হয়। এটা মনিটরিং এর আওতায় আনা। এখন আপনি ধরেন আমাদের মনিটরিং এর আওতায় না থাকার কারণে কিন্তু মানে এই সমস্যাগুলি হচ্ছে। যদি মনিটরিং এর আওতায় ধরেন আপনি এটা ডিম রাখার কথা, ধরেন আপনি 1 সপ্তাহ রাখার একটা বিধান আছে, 1 সপ্তাহ রাখতে পারলেন, তো 1 সপ্তাহ পরে যেন এটা মানে 7 দিনের পরে 8 দিনও যেন না হয়। এইটা যদি মনিটরিং এ রাখা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলি হবে না। আমি প্রথমে একটুখানি বলছি, সেটা হলো যে এই যে ডিমের বিষয়টা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায়। আমরা দেখি যে এরকম সংকট হয় বা দাম নিয়ে কারসাজি হয়, তারা কিন্তু কোনো বক্তব্য দেয় না। তাদের আসলে ইন্টারভেনশনটা দরকার। তারা বুঝে, তারা জানে, তারা টেকনিক্যাল নো হাউ তাদের আছে, এবং তারা এগুলোর সাথে সরাসরি জড়িত। তারা যদি একটুখানি মাঠে আসে, আমার মনে হয় এটা অনেক বেশি এফেক্টিভ হবে এবং অনেক বেশি কাজে দেবে। এদের সাথে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অথবা জেলা প্রশাসনে যারা কর্মকর্তা আছে জেলা পর্যায়ে, তারা যদি সকলে মিলে একত্রে যে এক জায়গায় একত্রিত হতে পারে এবং কোল্ড স্টোরেজে রাখতেছে অথবা তার খামারে আছে বা অন্য কোনো জায়গায় সে মজুত করে আছে, এই মজুতটা যেন স্বাভাবিক প্রক্রিয়া থাকে, এটা যেন কোনো জায়গায় ইন্টারাপশন না হয়। এটা যদি ইন্টারাপশন না হয় তাহলে কিন্তু দামটা টিকেই থাকবে। এই একটা যে একটা অভিযোগ রয়েছে যে তেজগাঁ ডিম ব্যবসায়ী সমিতি পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, তাদের এসএমএস এর ভিত্তিতে খামারি এবং পাইকারি পর্যায়ে দাম নির্ধারিত হয়। এখন তেজগাঁ ডিম ব্যবসায়ী সমিতি, তারা এতটা শক্তিশালী, তারাই কি আসলে মজুত করে থাকে? না, ওনারা যেটা করে থাকেন তারাও মজুদের সাথে জড়িত। তারপরে হলো যে তারা যেটা করে থাকে, সারা দেশে দামটাকে তারা নিয়ন্ত্রণ করে থাকে। এখান থেকে একটা এসএমএস পাঠিয়ে দেয় সারা বাংলাদেশে, তখন ওই দামেই দাম বিক্রিত হয়। আপনি জানেন যে আমাদের খামার কিন্তু ধরুন দিনাজপুরেও আছে, বগুড়াতে আছে, রংপুরে আছে, তার কিন্তু পরিবহন কষ্ট নাই। তো ঢাকায় যদি একটা ডিম ধরুন ঢাকা গাজীপুর থেকে নিয়ে আসে, সাভার থেকে নিয়ে আসে, অন্যান্য জায়গা থেকে নিয়ে আসে, তো রংপুরে যে খামারি, তার তো পরিবহন কষ্ট, সে আশপাশে গুলোতে সে বিক্রি করে। তো এইখানে সে তার ঢাকার দামে কেন হবে, একটা দামে কেন হবে? সেই জন্য এটা বলা হয়েছিল সেটা লোকালি যেহেতু প্রডিউস হচ্ছে, ওই জায়গাতে তার কষ্ট কিন্তু অনেক কম হচ্ছে, সে ইচ্ছা করলে ঢাকা থেকে কম দামে দিতে পারে। পোল্ট্রি শিল্পটা এমন একটা শিল্প যেখান থেকে ধরেন মানে এরকম পরিবহনের বিষয়গুলো থাকে না। তো সেই কারণে ঢাকার যারা তেজগাঁও যে তারা তারা এই দামটাকে নিয়ন্ত্রণ করার কারণে সারা দেশে এই সংকটগুলি হচ্ছেন, এবং তাদের এই
দেখা দেখির কারণে অন্যান্য জায়গায় এই সংকটগুলি হচ্ছে এবং তারা মূলত এই সিন্ডিকেটের মূল নেতৃত্ব দিয়েছেন। সেই কারণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার মানে সিদ্ধান্ত এসেছিল, কিন্তু সিদ্ধান্তটা কতটুকু পরবর্তীতে কার্যকর হয়েছে সেটা কিন্তু আমার জানা নেই। আমরা 1 বছর আগে প্রতিবেদন প্রকাশ করেছি, তখন আপনারা জেনেছেন যে আসলে এই ডিম কোল্ড স্টোরে ঢোকে। এখন 1 বছর পরে এসে আমি যখন বারবার আপনাকে বলছি যে কোল্ড স্টোরে রাখা যাবে না, আপনি বলছেন নির্দিষ্ট দিন পর্যন্ত রাখা যেতে পারে, কিন্তু আগে কিন্তু কোনো কনসেপ্টই ছিল না যে কোল্ড স্টোরেজে ডিম রাখা যায়। আর এখন নীলফামারীতে যেই দামে ডিম বিক্রি হবে, ঢাকায় একই দামে ডিম বিক্রি হবে বা কেন? প্রথমত আপনি প্রশ্ন করেছেন। এবং কিন্তু বাজারটা এরকমই হয়ে গেছে যে নীলফামারীতেও ডিম 16 টাকা, ঢাকাতেও ডিম 16 টাকা। মানুষের ক্রয় ক্ষমতা তো নীলফামারী আর ঢাকার এক নয়। তাহলে আসলে সমাধানটা কি? আপনি মানুষের বিবেককে খালি জাগ্রত করলে তো হবে না, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে? না, ওই যে আমি বললাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন, তারা সকলে মিলে যদি এই জায়গাতে সমন্বিতভাবে তদারকিটা নিশ্চিত করে খামার পর্যায়ে, বাজার পর্যায়ে, ব্যবসায়ী পর্যায়ে, মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের পর্যায়ে যদি এই জিনিসগুলো তদারকি হয় তাহলে কিন্তু আমরা একটা সমাধান পাবো। আমরা দেখছি যে আসলে এইখানে আসলে এই খামার বা এবং খামারিরা তো তাদের প্রকৃত অর্থ পান না। পান না। হ্যাঁ, না, এখানে মধ্যস্বত্বভোগীরা কিন্তু আসলে মূল সুফলটা নিয়ে যায়। তো মধ্যস্বত্বভোগীদের আসলে তৎপরতা বন্ধের জন্য আমরা একটা ভালো টার্ম পেয়েছি, যে কোনো কিছুতেই এই মধ্যস্বত্বভোগী বলে নিজেদের ঘাট থেকে দায়টা সরিয়ে তাদের হাতে দিয়ে দেয়। এবং মধ্যস্বত্বভোগী বিষয়টা এমন যে ওই যে অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে মামলা করা হলো, তারপর যাকে যাকে মনে হয় তাকে ধরে নিয়ে আসা। এখানে মধ্যস্বত্বভোগী বলতে আমরা যাদেরকে মনে করি যে একে আসলে ফাঁসাতে হবে তাকেই নিয়ে আসি, কিন্তু প্রকৃতপক্ষে ডিম যে আসলে মজুদ হয় এবং এটি মজুদ হওয়ার দরকার নেই, সেই বিষয়টি কেউ মাথায় নিতে চাচ্ছেন না। কোল্ড স্টোরেজে আমি আলু রাখতে পারি পরবর্তী সিজনে খাওয়ার জন্য, কিন্তু ডিম কেন রাখতে হবে? সরকারের মাথায় কি এটি আসে না যে কোল্ড স্টোরেজে আসলে ডিম রাখা একেবারেই নিষিদ্ধ করা উচিত? তাহলে এই জিনিসটি দফা রফা হয়ে যায়। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এস এম নাজের হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।